অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের খোঁজ পেয়েছে FBI। প্লট দুর্নীতিতে হাসিনা জয় সহ 23 জনের বিরুদ্ধে মামলা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে সরকার। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস। সাজা কমল পরেশ বড়ুয়া সহ 5 জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: IMF-এ ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাদের প্রভাবে কিস্তি ছাড়ের নানা শর্ত, অজনপ্রিয় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন। এছাড়া গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ ওঠে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়েন তিনি। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। আর এই তদন্তের মুখে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। টিউলিপের পদত্যাগ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। হাসিনা এবং রেহানা এবং টিউলিপ, জয়, পুতুল, বাংলাদেশকে তারা লুট করে দেশের বাইরে তারা অট্টালিকা করছে এবং বাংলাদেশে এই গরিব মানুষের টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে। এবং টিউলিপের বিষয়টা, যেহেতু সে ব্রিটিশ এমপি, সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে, ইটস নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো যে তার এই বিকজ ওদের গন্ডারের চামড়া বেশি লাগানো। ওরা ডিকটেটরের বংশধর, ওরা খুনির বংশধর, ওরা গুমের নায়িকা, ওরা বাংলাদেশকে একটা জেলে পরিণত করেছে। এরা দেশের অর্থনৈতিক, রাজনীতিক, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস তারা ডিস্ট্রয় করেছে। আমরা এই দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, বাট আমাদের মাদারল্যান্ড বাংলাদেশে এই যে এই অটোক্রেটিক গভর্নমেন্টের আরেকটা এজেন্ট টিউলিপ, তাকে এমপি থেকেও রেজিগনেশন, তার যদি শুভ বুদ্ধির উদয় হোক এবং তাকে ব্রিটিশের যে ডিগনিটি, যে ব্রিটিশের যে কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে মিনিমাম স্ক্যান্ডাল হলেও তারা রিজাইন করে সরে যায়। তা আমি বলবো যে এই ব্রিটিশনেস অন্ততপক্ষে এটা যেন মেক শিওর করে যাতে এই অনারটা ব্রিটিশ সরকারের যে যত এজেন্সিগুলি আছে তারাও যেন এই বিষয়টা নিশ্চিত করে এবং জনগণের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির সম্মান রাখে, সে এমপি থেকে রিজাইন করবে। এনে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শাহেদ শফিক। শফিক, আমরা যেমনটি জানলাম যে টুইটার মারফত টিউলিপ নিজেই পদত্যাগের ঘোষণাটি দিয়েছেন এবং এটি নিয়ে আসলে সেখানকার প্রশাসনকে জানিয়েছে এবং টিউলিপ দায়িত্ব ছিল অর্থনীতি বিষয়ক মিনিস্টার যুক্তরাজ্যের, যেটার আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল। এখন তিনি নিজেই দুর্নীতির দায়ে জর্জরিত হচ্ছেন। বিষয়টি নিয়ে আসলে সেখানে সার্বিক কী ধরনের তথ্য পাচ্ছেন?
জি মুজাহিদ, আপনি ঠিকই বলেছেন। কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের আত্মীয়, তিনি পদত্যাগ করেছেন। আমরা এটা কিছুক্ষণ আগেই বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি। তো আপনি জানেন যে গত কয়েকদিন ধরে ব্রিটিশ গণমাধ্যম সহ ইন্টারন্যাশনাল খবর মিডিয়াগুলোতে যথেষ্ট তার বিষয়ে নানান ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের প্রায় 9টি উন্নয়ন প্রকল্প থেকে তিনি প্রায় 80,000 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ব্রিটেনে তিনি বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট তিনি উপহার হিসাবে গ্রহণ করেছেন, যেগুলো ব্রিটিশ গণমাধ্যম বা ব্রিটিশরা এগুলোকে নেতিবাচক হিসাবে দেখছে। এগুলো সাধারণত ব্রিটেনের রাজনীতিতে এ সকল উপহার উপটকন কোনোভাবেই চলে না। আর বাংলাদেশের যে দুর্নীতির বিষয়গুলো আপনারা দেখেছেন, যেটি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, দুদক সহ বিভিন্ন সংস্থাগুলো কিন্তু এর মধ্যে এগুলো তদন্ত করছে। এ সকল অভিযোগ যখন তার বিরুদ্ধে জোরালো ভাবে উঠেছে, তারপরেও তিনি দীর্ঘ কয়েকদিন ধরে পদত্যাগের বিষয়ে তার উপর শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম শাহেদ শফিকের কাছ থেকে, যিনি যুক্তরাজ্য থেকে জানাচ্ছিলেন টিউলিপের পদত্যাগের বিষয় নিয়ে আমাদেরকে সর্বশেষ খবর তিনি আমাদেরকে সেখান থেকে জানাচ্ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় বিলাসবহুল গাড়ি ও 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা FBI। তবে FBIর অভিযোগ মিথ্যা দাবি করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন জয়। আর FBI জানিয়েছে প্রমাণের ভিত্তিতে জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে তারা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় রয়েছে বিলাসবহুল 8টি গাড়ি। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি পাচার করেছেন। জয়ের সাথে সম্পৃক্ততা আর আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে। এসব তথ্য উঠে এসেছে মার্কিন তদন্ত সংস্থা FBI এর তদন্তে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে FBI এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক পেয়েছে। জয়ের গাড়ির মডেলের মধ্যে রয়েছে ম্যাকলারেন, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ আরও বেশ কয়েকটি। অধিকাংশেরই দাম লাখো ডলারের ওপরে। আর যে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তা হল ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিওন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান FBI এর রিপোর্ট মিথ্যা। জয়ের দাবি বিলাসবহুল গাড়িগুলো অনেক পুরনো এবং অধিকাংশই আগে বিক্রি হয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন, রিপোর্টে যে FBI এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। জয়ের দাবি তার অফশোর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই টাকা পাচারের প্রশ্ন ওঠে না। তদন্তে FBI ম্যাসাচুসেট ও ভার্জিনিয়ায় শ্রী ক্রিস্টিন এবং জয়ের সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লেখেন ক্রিস্টিন এবং তার 3 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। FBI প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের 2 সহযোগীর নামও জানিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এছাড়া একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টিও জানা যায় বলে দাবি FBI এর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিধি না মেনে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের মহাপরিচালক জানান, 2 মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ মোট 23 জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার পূর্বাঞ্চলে 10 কাঠা করে মোট 20 কাঠার প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলার এজাহারে বলা হয় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা নিজের সহ তার ছেলের নামে পূর্বাচল নতুন শহরে আবাসন প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা পদ্ধতি লঙ্ঘন করেন। পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০০৯ অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৭ ডিসেম্বর। এই একই প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলার আসামি করা হলো শেখ হাসিনাকে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে। মেহেদী হাসানের রিপোর্ট। গত ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে সরকারের অনুরোধে তারা তা স্থগিত করে। এরপর সব দলমতের সাথে আলোচনা করে এ ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবারের ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম জানান, এরই মধ্যে প্রধান প্রধান রাজনৈতিক দল ও অংশীজনের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরাই সর্বদলীয় বৈঠকে থাকবে বলেও জানান এই উপদেষ্টা। জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। এ ঘোষণাপত্রের আলোকে প্রণীত লিগ্যাল ডকুমেন্ট কিভাবে সংবিধানে সন্নিবেশিত হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকার ভিতরে পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি। বিএনপি এ ব্যাপারে তাদের মতামত জানাতে বেশি সময় নেবে না বলেও আশা মাহফুজ আলমের। তো সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এই সময়ের মধ্যে নির্বাচন করতে কোনো সমস্যা হবে না বলেও তার অভিমত। সোহেল সামির রিপোর্ট। সোমবার রাতে ছিল বিএনপির স্থায়ী কমিটির মিটিং। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানানোর জন্য দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে তিনি তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া একটি দল। এদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দলটি, বলেন বিএনপি মহাসচিব। সংস্কারকে চলমান প্রক্রিয়া। 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার।
প্রশ্ন ছিল, ফ্যাসিবাদীদের বিচার ছাড়াই কি নির্বাচনে যাবে সরকার? ফ্যাসিজম এগেইনস্ট হোম? এগেইনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে? তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে যদি আমরা ক্ষমতায় আসি? লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে, স্বজনদের সাথে তিনি বেটার ফিল করছেন বলেও জানান ফখরুল। আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইউএনডিপি সদস্যদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে আলাদা বৈঠক করে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিষয়ে আলোচনা হয়। আগামী 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবারও বৈঠকের কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। এ বিষয়ে আমরা সহায়তার ধরন নিয়ে আলোচনা করেছি। সুপারিশগুলো নিয়ে 10 দিন পরে আবারও বসবো। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতির কথা জানান কমিশন সচিব। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে। এটা আরো মাইক্রো লেভেলে আরো ডিটেলসে আমরা এটা ভবিষ্যতে আলোচনা করব। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ সহায়তায়ও জাতিসংঘের আশ্বাস পেয়েছে কমিশন। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরেশ বড়ুয়াকে 14 বছর এবং 10 বছর করে 4 জনকে সাজা দেয় হাইকোর্ট। অপর 4 জনকে মৃত্যুজনিত কারণে আপিল নিষ্পত্তি করা হয়েছে। তবে এরই মধ্যে সাজা শেষ হওয়ায় কারো মুক্তিতে আর বাধা নেই। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে 2টি মামলা হয়। 2014 সালে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলার রায় দেয়। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত 18 ডিসেম্বর চোরাচালান মামলায় খালাস পান বাবর সহ সবাই। মঙ্গলবার অস্ত্র মামলার রায় দেয় হাইকোর্ট। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। সাক্ষীরা একে অপরের বিপরীত বলা ও তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা প্রমাণ না হওয়ায় খালাস পান বাবর। এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি এই কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। প্রায় 18 বছর পর মুক্তি পেতে যাচ্ছেন বাবর। অন্য আসামিদের সাজার মেয়াদ শেষ হওয়ায় তারাও মুক্তি পাবেন বলে জানান আইনজীবী। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বস্ত হওয়ার কারণেই রাজনৈতিকভাবে বাবরকে হেনস্থা করা হয়েছে বলে মন্তব্য করেন আইনজীবী। ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকবে। উদ্বেগ ছড়াচ্ছে HMPV শনাক্ত হার, সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি রক্ষার তাগিদ। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ভারত সরকারের পররাষ্ট্র নীতির সাথে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা। শেখ হাসিনার আমলে তারা নীরব থাকলেও অনুমোদিত ঋণের কিস্তির সারে এখন জুড়ে দিচ্ছেন নানা শর্ত। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে IMF এর ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ কর্মকর্তাদের কারণে। রাজীব জামানের রিপোর্ট। গীতা গোপীনাথ, কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ থেকে পদোন্নতি পেয়ে তিনি এখন জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক। যে কোনো দেশের অনুকূলে ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চললেও নীরব ছিল IMF। রাষ্ট্রীয় অপচয়, সীমাহীন দুর্নীতি, রাজস্ব আদায় ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি সোচ্চার ছিল না। IMF এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরই কিন্তু ইন্ডিয়ান ডমিনেটেড আর কি। IMF যে দেশে গিয়েছে সে দেশের খুব একটা মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই, বিশেষ করে এই লোনের মাধ্যমে আর কি। তো সেটা একটা বিষয়। আর ফরেন পলিসি তো আমাদের অন্য কারো ফরেন পলিসি দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে এটা কোনোভাবে ভাবা উচিত না। গুঞ্জন রয়েছে, ভারত সরকারের প্রতি নতজানু থাকায় হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে IMF এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারাও সক্রিয় ছিলেন। আর এরই অংশ হিসেবে 2023 সালে চাহিদার চেয়েও বেশি অর্থাৎ $450 কোটি চাহিদার বিপরীতে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। আর এতে হাসিনা সরকারকে নিঃশর্ত সহায়তা করেন গীতা গোপীনাথ। IMF একেবারে শীর্ষ নির্বাহী পদে কিন্তু ভারতীয়রা রয়েছেন। ভারতের যে অর্থনৈতিক যে নীতিগুলো রয়েছে তো তার সঙ্গে একটু সমন্বয় করে এই বাংলাদেশের নীতিগুলো যদি হয় তারা হয়তো অর্থ ছাড় করতে পারবেন, এদিকে হয়তো কোনো চিন্তা ভাবনা হচ্ছে। IMF এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পদে আছেন আরেক ভারতীয় কৃষ্ণ শ্রীনিবাসন। হাসিনার আমলে কৃষ্ণ শ্রীনিবাসন ছিলেন বাংলাদেশের প্রতি উদার, কিন্তু হাসিনার পতনের পরই অনুমোদিত ঋণের চতুর্থ কিস্তি পেতে জুড়ে দেওয়া হচ্ছে নানান শর্ত। উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারকে নিতে হচ্ছে অজনপ্রিয় সিদ্ধান্ত। শতাধিক পণ্য ও সেবায় বাড়াতে হয়েছে ভ্যাট ও শুল্ক। আমি মনে করি যে সরকার IMF এর যে একটা চাপ আছে সেই চাপটা আর বোধহয় বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না। এই সময়ে এটা করাটা আমি জানি না এটা কোন ইয়ে থেকে হয়েছে, কিন্তু কোনোভাবেই সময় উপযোগী এটা সিদ্ধান্ত না। দেশকে এগিয়ে নিতে উন্নয়ন সহযোগিতায় সহায়তার প্রয়োজন আছে, তবে জনজীবনে বিরূপ প্রভাব পড়ে এমন পরামর্শ যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে কনসিস্টেন্ট পলিসি থাকা উচিত আর কি। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক স্বাভাবিক হবে না বলে ভারতের সেনাপ্রধান যে মন্তব্য করেছেন সেটিকে ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা। তারা বলছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করায় এই ধরনের মন্তব্যের সাহস করছেন তারা। তানজিলা তাসনিমের রিপোর্ট। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার এলেই কেবল দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় দলগুলো বলছে, আওয়ামী লীগের কারণে তারা এখনো দাদাগিরি ফলাচ্ছে। ফ্যাসিবাদ যে সরকার বাংলাদেশের জোর করে ক্ষমতায় ছিল, ভারত ক্ষমতায় থাকার জন্য যেভাবে তাকে সহযোগিতা করেছে, সেই সময় জনগণের মধ্যে প্রশ্ন এসেছে, সংশয় এসেছে যে ভারতের সাথে সম্পর্ক কি সেই আওয়ামী লীগের, না ভারতের সাথে সম্পর্ক জনগণের। তারা বলছেন, নির্বাচিত সরকারের কথাবার্তা ভারতের মুখে শোভা পায় না। উনি বলেছেন যে নির্বাচিত সরকারের সাথে তারা কমফোর্ট ফিল করে। আমার উল্টো প্রশ্নটা হচ্ছে, বিগত 15 বছর কি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল? বাংলাদেশে নির্বাচিত সরকার বিগত 15 বছরে ছিল না।
সীমান্তে যে উত্তেজনা চলছে তাতে নতুন করে উস্কানি দেয়া থেকে বিরত থাকার আহ্বান তাদের। সীমান্তে যে উত্তেজনা চলছে এটা কিন্তু রাইট পয়েন্টে কিন্তু ইন্ডিয়া নেই, এই জন্য তাদেরকে সরে যেতে হয়েছে। আমাদের থেকে যে আচরণ আশা করে আমরাও তাদের থেকে সেই একই আচরণ আশা করি। এখানে হুমকি ধমকি দেওয়ার কোনো বিষয় নাই বা ভয় দেখানোরও কোনো বিষয় না। আমরা মনে করি তারা যে কথাটা বলেছে এটা তাদের জন্যও প্রযোজ্য, তারা যেন এটা মনে রাখে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঠাকুরগাঁও শহরের বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মেহজাবিন সরকার জানান, পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন তিনি। তার কাছে 50,000 টাকা দাবি করেন ফারুক আহমেদ। ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানান তিনি। পরে 20,000 টাকা লেনদেনের সময় অভিযান পরিচালনা করে দুদক ফারুক আহমেদকে হাতে নাতে আটক করে। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV রোগী শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ। চিকিৎসকরা বলছেন, এই রোগ প্রাণঘাতী না হলেও অন্য জটিল রোগে আক্রান্তরা ভাইরাসে সংক্রমিত হলে রোগী গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। HMPVর ছড়িয়ে পড়া ঠেকাতে জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি উদ্যোগের তাগিদ জনস্বাস্থ্যবিদদের। শিউলি শবনমের রিপোর্ট। করোনা মহামারীর পর সম্প্রতি চীন, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে HMPV ভাইরাসের সংক্রমণ। রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও। তবে জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন, এটি কোভিডের মতো নতুন ভাইরাস নয়। বাংলাদেশে 2017 সালের দিকে প্রথম HMPV শনাক্ত হয়। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা এবং যতটুকু সম্ভব ধুলাবালি এড়িয়েটা চলার, কারণ এই সময়টা কিন্তু ধুলাবালি অনেক বেশি পরিমাণে থাকে। অ্যালার্জি থেকে অনেকে দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি, হাঁচি কাশি, অ্যাজমা যাদের থাকে তাদের তো প্রবলেম থেকে যায়, ইনহেলার ব্যবহার করে না ঠিক মতো। এই ভাইরাসের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল নাই, অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রেই তাই। সেক্ষেত্রে কোনো বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার তার জ্বর কমানোর ওষুধ দেবেন, আপনি ঘরে বসেই জ্বর কমানোর ওষুধ খেতে পারেন, এটা প্রেসক্রিপশন লাগে না। বিশেষজ্ঞরা বলছেন, HMPV সাধারণত হাঁচি বা কাশি থেকে ছড়ায়। আক্রান্তদের জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। বাচ্চা, শিশু, বয়স অনেক বেশি, 60 বা 65 বছরের বেশি, কিংবা গর্ভবতী নারী, এদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তাদের যদি এই জ্বরটা হয়, ইনফ্লুয়েঞ্জাও যদি হয় বা এটাও হয় HMPV, তাহলে কিন্তু তার অবস্থা জটিলতর হতে পারে। এই জন্য দরকার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুরা যারা আক্রান্ত বেশি হচ্ছে নিউমোনিয়া দিয়ে, এটা কিন্তু প্রবণতা অনেকটা কমে যায়, ঝুঁকিটা কমে আসে। সম্মিলিত উদ্যোগে প্রতিরোধের ব্যবস্থা না নিলে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু মানুষের উদ্বেগটা বেড়েছে, বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দর অনেক জায়গায় এই যে তাপমাত্রা স্ক্যান করার যন্ত্র অনেকগুলো কিন্তু অচল হয়ে পড়ে আছে। জনবহুল জায়গায় সাবান দিয়ে হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা এবং যেখানে মানুষ বসছে বা থাকছে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা, এটা সেখানকার কর্তৃপক্ষ বা সরকারকে করতে হবে। চলতি বছরে এই পর্যন্ত একজন রোগীর শরীরে HMPV শনাক্ত হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। পাকিস্তানে পাওয়া গেল স্বর্ণের খনি, মজুদ আছে 28 লাখ ভরি সোনা। বিরতির পর আমন্ত্রণ আরও একবার রাতের 21 সংবাদ। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা 2 বিঘা জমি উদ্ধার করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। সরকারি জায়গা দখল করে সুরম্য গেট ও বাউন্ডারি নির্মাণ করেছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। একই সাথে লটারিতে পাওয়া জায়গা দখল করে সেখানে আইটি পার্ক, স্কুল ভবন, অডিটোরিয়াম সহ অন্যান্য স্থাপনা করেন তিনি। সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়। গৃহায়ণ কর্তৃপক্ষ জানান 20 একর জায়গা দখলমুক্ত হয়েছে। নতুন করে ডিজাইন করে 173টি প্লট মালিকদের মধ্যে দেয়া হবে। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
বিক্রয় প্রবৃদ্ধি ও গ্রাহক সেবায় শীর্ষে থাকার প্রত্যয় হয়ে গেল ওয়ালটন প্লাজার চ্যালেঞ্জার্স সামিট 2025। গাজীপুরের ওয়ালটন হাইটেক পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান SM শামসুল আলম। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের CEO নিশাত তাসনিম সূচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন প্লাজার সদস্যগণ অংশগ্রহণ করেন। দেশে প্রথমবারের মতো আর ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে এলো ইউনিক সিমেন্ট ঢালাই। এ উপলক্ষে কুমিল্লায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ সেমিনারের আয়োজন করেন। এতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর রাকিব আহসান বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ মহিউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। অনিয়ম দুর্নীতির অভিযোগের মুখে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ। যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের খোঁজ পেয়েছে FBI, প্লট দুর্নীতিতে হাসিনা জয় সহ 23 জনের বিরুদ্ধে মামলা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবে সরকার। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় BNP, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস, সাজা কমল পরেশ বড়ুয়া সহ 5 জনের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।